আজ ১৯শে মার্চ ২০২৬ উত্তরবঙ্গের এক কিংবদন্তি আলহাজ করিমউদ্দিন আহমেদের ১০৩তম জন্মবার্ষিকী আজ। তো গল্পটা হলো একজন সাধারণ কৃষকের ছেলের, যিনি ধীরে ধীরে একটা গোটা অঞ্চলের আধুনিকায়নের মূল কারিগর হয়ে উঠেছিলেন। চলুন আজ তার সে অসাধারণ যাত্রার কথাই শোনা যাক। হাজার বক্তৃতার চেয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলে বক্তব্য পরিষ্কার হয়। ভাবুন তো কি গভীর একটা কথা। এই একটা লাইনের মধ্যেই যেন তার পুরো জীবনের দর্শনটাই লুকিয়ে আছে। তিনি আসলে কথায় বিশ্বাস করতেন না, বিশ্বাস করতেন কাজে। তার কাছে মানুষের ভাগ্য বদলানোর আসল চাবিকাঠি ছিল নক্কর কোনো কাজ করা, ফাঁকা বুলি আওড়ানো নয়। তো করিমউদ্দিন আহমেদের যে একটা সবাইকে নিয়ে চলার মতো মানসিকতা ছিল, তার ভিতটা তৈরি হয়েছিল কিন্তু তার শিক্ষা জীবনে। আর এই শিক্ষাটাই তাকে তার সময়ের আর সবার থেকে একেবারে আলাদা করে দিয়েছিল। কিভাবে? দেখুন, তার জ্ঞানের জগৎটা ছিল তিনটা আলাদা ধারার এক দারুণ মিশ্রণ। একদিকে পাঠশালা থেকে পেয়েছেন একেবারে খাঁটি বাঙালি মূল্যবোধ, অন্যদিকে মাদ্রাসা থেকে পেয়েছেন ধর্মীয় আর নৈতিক শৃঙ্খলা, আর সব শেষে হাইস্কুল থেকে পেয়েছেন আধুনিক প্রাতিষ্ঠানিক শিক্ষা। এই তিন ধারার জ্ঞান একসাথে মিশে তাকে সমাজের সব ধরনের, মানে ধরুন রক্ষণশীল, ধার্মিক বা প্রগতিশীল মানুষের মন বোঝার একটা দুর্লভ ক্ষমতা দিয়েছিল। আচ্ছা, এই অন্যরকম পড়াশোনার পর তিনি ঢুকলেন ব্যবসার জগতে। পাট আর তামাকের মতো জায়গায়, যেখানে প্রতিযোগিতা কিন্তু মারাত্মক, সেখানে তিনি কিভাবে এত সফল একজন উদ্যোক্তা হয়ে উঠলেন? আর এখানেই আসল ব্যাপারটা। তার ব্যবসার শুরুটা হয়েছিল খুব অল্প টাকা দিয়ে, কিন্তু তার আসল পুঁজিটা টাকা ছিল না, ছিল তার সততা। হ্যাঁ, একদম তাই। এই সততা আর নির্ভরযোগ্যতার কারণেই মানুষ তাকে বিশ্বাস করতে শুরু করে, আর এই বিশ্বাসই তাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছিল। মানুষ যে তাকে বিশ্বাস করত, আজকের দিনে সমাজবিজ্ঞানীরা একেই বলেন সোশ্যাল ক্যাপিটাল বা সামাজিক পুঁজি। মানে মানুষের এই আস্থাই ছিল তার কাছে সবচেয়ে বড় বিনিয়োগ, আর এটাই তার অর্থনৈতিক সাফল্যের মূল চালিকা শক্তি হয়ে উঠেছিল। কলকাতা থেকে শুরু করে সিলেট পর্যন্ত, মানে প্রায় সারা দেশেই ছড়িয়ে পড়েছিল তার ব্যবসার জাল। এই বিশাল নেটওয়ার্ক তাকে এমন একটা অর্থনৈতিক স্বাধীনতা এনে দিয়েছিল যে পরবর্তীকালে তিনি কারোর উপর নির্ভর না করেই মানুষের সেবায় নিজেকে পুরোপুরি নিয়োজিত করতে পেরেছিলেন। ব্যবসা তো গেল, এবার আসা যাক তার রাজনৈতিক জীবনে। আর এখানে তার এক আশ্চর্য রূপান্তর চোখে পড়ে। যে মানুষটা ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে জেলে গিয়েছিলেন, সেই মানুষটাই পরে রাষ্ট্রীয় পর্যায়ে একজন সফল প্রশাসক হয়ে ওঠেন। ভাবা যায়, তার রাজনীতি শুরুটাই হয়েছিল জেলখানায়। ব্রিটিশদের অন্যায্য খাজনার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি কারাবরণ করেন। এই ঘটনাটাই আসলে বুঝিয়ে দেয় যে ন্যায়ের পক্ষে দাঁড়ানোটা তার চরিত্রের একেবারে গভীরে ছিল। তার রাজনৈতিক জীবনটা ছিল বেশ বৈপরীত্যে ভরা। দেখুন, একদিকে তিনি ব্রিটিশ বিরোধী বিদ্রোহী, আবার তিনি পাকিস্তান আমলে উন্নয়নের জন্য গভর্নরের পুরস্কার পাচ্ছেন। এর মানে কি? এর মানে হলো তিনি শুধু একজন আবেগী বিপ্লবী ছিলেন না, বরং একজন বাস্তববাদী নেতাও ছিলেন। তিনি বিশ্বাস করতেন ব্যবস্থার ভেতরে থেকেই মানুষের জন্য সবচেয়ে ভালো কাজটা করা সম্ভব। আর এরপর এলো তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়, আমাদের মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালে তিনি তার সমস্ত সাংগঠনিক দক্ষতা দেশের জন্য বাজি রেখেছিলেন। অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি যে মুক্তিযুদ্ধের একেবারে প্রথম দিকের সেই সংকটময় ৪টা মাস তিনি তার নিজের এলাকা কালীগঞ্জকে পাকিস্তানি হানাদারদের থেকে পুরোপুরি মুক্ত রাখতে পেরেছিলেন। এটা কিন্তু চারটিখানি কথা নয়। কিন্তু প্রশ্ন হলো, তিনি এটা করলেন কিভাবে? আরে, নিজের বাড়িটাকেই তো বানিয়ে ফেলেছিলেন মুক্তিযুদ্ধের হেডকোয়ার্টার। এলাকার তরুণদের সাথে সাবেক সেনা সদস্যদের একজোট করে একটা দুর্দান্ত প্রতিরোধ বাহিনী গড়ে তুলেছিলেন। আর সবচেয়ে সাহসের কাজটা ছিল শত্রুদের আক্রমণের ভয় না করে হাজার হাজার মানুষের সামনে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা। তার নেতৃত্বের কি অসাধারণ এক নিদর্শন ছিল সেটা। রাজনীতি, ব্যবসা, মুক্তিযুদ্ধ, এই সব কিছুর পর এবার আসি তার সেই পরিচয়, যা তার সবচেয়ে বড় লেগেসি বা উত্তরাধিকার, আর তা হল শিক্ষা। এটাই ছিল তার জীবন দর্শনের আসল জায়গা। তার ভাবনাটা ছিল খুব পরিষ্কার। রাস্তাঘাট বা ব্রিজ বানানো অবশ্যই জরুরি, কিন্তু তার চেয়েও অনেক বেশি জরুরি হল মানুষ বানানো। আর মানুষ করার একটাই পথ, সেটা হল শিক্ষা।
আর এটা যে শুধু তার কথার কথা ছিল না, তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই টাইমলাইন। দেখুন, তিনি তার প্রথম স্কুলটা প্রতিষ্ঠা করেন ১৯৫৯ সালে। তখনও কিন্তু তিনি জাতীয় পর্যায়ে কোনো রাজনীতিবিদই নন। এর মানে হলো শিক্ষা বিস্তার তার কাছে কোনো রাজনৈতিক কৌশল ছিল না, এটা ছিল তার আজীবনের একটা ব্রত, একটা বিশ্বাস। ভাবুন একবার, এত বড় বড় কাজ করার পরেও কি অসম্ভব বিনয়! তিনি তার প্রতিষ্ঠানগুলোকে বিশাল জাহাজের সাথে তুলনা করেননি, বরং বলেছেন এক টুকরো কাঠ। এই কথা যার মধ্যে দিয়েই তার নিঃস্বার্থ কাজের দর্শনটা ফুটে ওঠে। মানে হলো, আমি আমার কাজটা করে গেলাম, কোনো পুরস্কার বা প্রশংসার আশা না করে। ফলাফল কি হবে সেটা না হয় সময়ই বলে দেবে। আলহাজ করিমউদ্দিন আহমেদের জীবন আমাদের ঠিক এই প্রশ্নটাই করতে শেখায়। তার গল্পটা আসলে শুধু একজন মানুষের সফলতার গল্প নয়, বরং এই গভীর বিশ্বাসের গল্প যে একজন মানুষও যদি সততা আর সদিচ্ছা নিয়ে একটা ছোট্ট কাঠের টুকরো ভাসিয়ে দেয়, তাহলে সময়ের স্রোতে একদিন সেটাই হয়তো হয়ে উঠতে পারে এক বিশাল বাতিঘর, যা ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখায়।